অনেক রাতে ঘুম ভেঙে গেল ইলিয়াসের। ঘুম ভেঙে দেখল শ্রেয়া পাশে নেই। তারপর শ্রেয়াকে খুঁজতে লাগলো ইলিয়াস। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে ইলিয়াসের মনে হলো শ্রেয়া মনে হয় বাগানে আছে। ধীরে ধীরে চলে এলো সবজির বাগানে। দেখল শ্রেয়া সেখানে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা দেখছে। ইলিয়াস বলল, শ্রেয়া, এত রাতে তুমি বের হয়েছো কেন? শ্রেয়া অবাক চোখে ইলিয়াসের দিকে তাকালো। মনে হচ্ছে শ্রেয়া যেন ইলিয়াসকে চিনতে পারছে না। ইলিয়াস বলল, কি হয়েছে শ্রেয়া? আমার তো মনে হচ্ছে তুমি তোমার মধ্যে নেই। শ্রেয়া বলল, ঘরে চলো। ইলিয়াস আর বেশ কিছু বলল না। শ্রেয়াকে নিয়ে রুমে চলে এলো। শ্রেয়া শুয়ে পড়ল বিছানায়। বলল, তোমাকে আমার কিছু কথা বলা দরকার। কথাগুলো না বলে থাকতে পারছি না। ইলিয়াস বলল, কি এমন কথা যে বলতেই হবে? না বললে বলবে না। যদি সেই কথাগুলো শুনে আমি কষ্ট পাই, কথাগুলো চেপে যাও। শ্রেয়া বলল, আমি তোমাকে কথাগুলো জানাতে চাই। আমার মনে শান্তি নেই। ইলিয়াস বলল, কি হয়েছে শ্রেয়া? আমাকে বলো, খুলে বলো। শ্রেয়া বলল, সেদিন তুমি অফিসে গিয়েছিলে। আমি রুমে সবজি কুটছিলাম। হঠাৎ করে সেখানে এসে পড়েছিল তোমার বন্ধু জলিল। ইলিয়াস বলল, জলিলের বাসা তো কাছেই, আসতেই পারে, তাতে কি হয়েছে? শ্রেয়া বলল, বাচ্চারাও বাসায় নেই, স্কুলে ছিল। এই সময় জলিল ভাই আমাকে আপত্তিকর প্রস্তাব দিল। ইলিয়াস বলল, কি বলছে এসব? জলিল তো খারাপ মানুষ না। শ্রেয়া বলল, তুমি জলিলের কাছ থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিলে, সেটা দিচ্ছিলে না। এই কারণে সে একটা সুযোগ চাচ্ছিল। আমাকে বলেছিল তার সাথে। আমি প্রচণ্ড রেগে যেয়ে আমার হাতের ছুরি দিয়ে ওকে একটা ঘাই মেরেছিলাম। ও হ্যাঁ, জলিল তো কিছুদিন হাসপাতালে ছিল। বলেছিল বেচোটে লেগেছে, কিন্তু কিভাবে কি হয়েছে কাউকে বলেনি। শ্রেয়া বলল, এই অপরাধে আমি কষ্ট পাচ্ছি। কষ্টটা অনেক তীব্র। আমার মনে হচ্ছে কেউ আমাকে তাড়া করছে। সে কখনো সাপ, কখনো বিড়াল হয়ে কাছে আসতে চায়। মনে হচ্ছে অতি প্রাকৃত কিছু আমার পিছু নিয়েছে। ইলিয়াস বলল, ওসব কিছু না। তোমার মনের মধ্যে পাপ জমেছে, যার কারণে এমন মনে হচ্ছে। আচ্ছা শ্রেয়া, তুমি যে কথাগুলো আমার কাছে শেয়ার করলে, এখন মনটা হালকা লাগছে না? শ্রেয়া বলল, অনেক হালকা লাগছে। আগামীকাল আমি তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, দেখি সে কি বলে। ঠিকই পরদিন শ্রেয়াকে নিয়ে ইলিয়াস মানসিক ডাক্তারের কাছে এলো। মানসিক ডাক্তার শ্রেয়ার সাথে একা অনেক কথা বলল। তারপর কিছু ওষুধ দিয়ে দিল। বলল, ওষুধগুলো নিয়মিত খাবেন এবং 1 মাস পরে আমার সাথে আবার দেখা করবেন। শ্রেয়া আর ইলিয়াস চলে এলো বাসায়। তারপর সেই ওষুধগুলোকে শ্রেয়া খেতে লাগলো। একদিন পুরোপুরি সুস্থ হয়ে গেল শ্রেয়া। বলল, আমার মনের বিষ চলে গেছে। কারো প্রতি রাগ, ঘৃণা, ক্ষোভ কিছুই আর অবশিষ্ট নেই। ইলিয়াস বলল, মানুষের জীবনে এভাবে অনেক সময় একটা কালো মেঘ গ্রাস করে। মেঘ একদিন সরে যায়, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে জলিলের কথা ভেবে। সে তো মনে হয় আত্মদংশনে কষ্ট পাচ্ছে। চলো জলিলের বাসায় যাই, টাকাগুলো রেডি আছে, দিয়ে দিব। ওরা দুজনে চলে এলো জলিলের বাসায়। দেখলো জলিল বিছানায় শুয়ে আছে। শ্রেয়াকে দেখে ভীষণ লজ্জা পেল। তখন ইলিয়াস বলল জলিলকে, বন্ধু, আমি সব জানি। শ্রেয়া তোর কাছে ক্ষমা চাইতে এসেছে। জলিল বলল, ভাবির কোনো দোষ নেই, আমি অপরাধী। শ্রেয়া বলল,
প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সাইড থাকে, একটা ভালো একটা মন্দ। হয়তো মন্দ জিনিসটা আপনার মধ্যে প্রবল হয়ে গিয়েছিল, যার কারণে কিছু সময়ের জন্য আপনি বিভ্রান্ত হয়েছিলেন। জলিল বলল, ভাবি, আপনি অনেক বড় মাপের মানুষ, আমি আপনার কাছে পায়ে ধরে মাফ চাইছি। এমন সময় জলিলের বউ এসে বলল, কী ব্যাপার, ভাবির সাথে কি বলছো? পায়ে ধরে কেন মাফ চাইছো? কি অপরাধ করেছো? জলিল বলল, ভাবির মতো মানুষ আমি কোনো দিন দেখিনি, যার কারণে ভাবিকে আমি বলেছি আমি আপনার পা ছুঁয়ে দিব, আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করবেন। অনেক হয়েছে, আর এসব করতে হবে না, বলে শ্রেয়া। জলিলের বউ বলল, এসো খাবে, এসো, খাবার তৈরি করেছি। ওরা সবাই খাবার টেবিলে এসে বসলো। দেখলো অনেক মজার মজার খাবার দিয়েছে জলিলের বউ। তারপর সেই বাসা থেকে চলে এসেছিল শ্রেয়া আর ইলিয়াস। একদিন ইলিয়াস বলল, তুমি কি সাদা সাপটাকে আর দেখো? শ্রেয়া বলল, না, আমি আর সাদা সাপ দেখি না। সবজির বাগানে সাদা সাপ বলে কিছু ছিল না, সেটা ছিল নিছক একটা কল্পনা। ইলিয়াস বলল, যাক, ভালোই হয়েছে, তুমি এখন পুরোপুরি সুস্থ। আমি আমার লেখা ছোট গল্প সবজির বাগানে সাদা সাপ পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।